আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমার প্রতিবেদন শুরু করতে চলেছি। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলার চেষ্টা করে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে, আপনাদের ভাবনার খোরাক যোগায়। আমরা বাঙালি ভাবতে ভুলে গেছি, আর এই ভুলে গেছি বলেই আগামী প্রজন্মকে সাহায্য করার জন্যই আমার প্রতিবেদনগুলি তৈরি, আপনাদের খোরাক যোগাবে ভাবার। আপনারা ভাবুন আর প্রতিবেদনগুলি মন দিয়ে দেখুন, লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো লাগলে, ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর চ্যানেলটি ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমের টপিকস হচ্ছে টিএমসির রাজ্যসভার এমপি জওহর সরকার পদত্যাগের অভিপ্রায় প্রকাশ করে চিঠি দিয়েছেন। এটা কি একটা গিমিক? জওহর সরকারের পদত্যাগে কি যায় আসে টিএমসির? আমরা জওহর সরকারকে কতভাবে চিনি, কিভাবে চিনি? জওহর সরকার টিএমসির কোন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? আর জওহর সরকার পদত্যাগ করলে টিএমসির কি ক্ষতি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে জওহর সরকার একজন ধান্দাবাজ, একজন এমপি, ধান্দাবাজ এমপি। তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল মোদির বিরোধিতা করার জন্য। মোদি হাঁচলে কাশলে ড্যাশ ড্যাশ করলে তার বিরোধিতা করতে হবে। তিনি কি খেলেন, তিনি কি কত টাকার কোট পরলেন, কত টাকার জামা পরলেন, ধুতি পরলেন, তাকে এইসব করতে হবে। এই জন্যই তৃণমূল কংগ্রেস একদম প্ল্যান্টেড একটা রাজ্যসভার এমপিকে পাঠালো জওহর সরকার। আজকে জওহর সরকার বলছেন যে আমি আর পারছি না এই আরজিকরের কাণ্ড ঘটনা দেখে। আমার প্রশ্ন হচ্ছে 2018 সাল, 2021 সাল, 2024 সাল, এই যে ভোট পরবর্তী হিংসায় কত লোক মারা গেল, জওহর সরকারের কি তখন চোখ নাক কান খোলা ছিল না বন্ধ ছিল? আজকে উনি আরজি করেন, উনি বুঝতে পাচ্ছেন যে জনগণ এরপরে পেদাবে এদেরকে, সেই পেদানির হাত থেকে বাঁচার জন্য আগেই ওটা করে ফেললেন। একটু আগে যে আমি খবরটা পেলাম, একটু আগে, জাস্ট মিনিট 10 আগে, মমতা ব্যানার্জি অলরেডি তাকে রিকোয়েস্ট করেছে থেকে যাওয়ার জন্য, কিন্তু তিনি তাকে বলেছেন যে না, আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। এখন সম্ভব নয় কেন? সম্ভব নয় কেন? সম্ভব নয় এই কারণেই যে জনগণ জেগে গেছে। যে জনগণকে ভয় পাইয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, প্যারালালি কাউকে উঠতে দেওয়ার প্রচেষ্টাকে বানচাল করে দেওয়া হতো মার পিট দাঙ্গা করে, সেইটা কিন্তু মানুষ আর ভয় পাচ্ছে না। সেইটা এই সরকার কিন্তু বুঝতে পারছে। তার পুলিশ প্রশাসনকে দিয়ে যতই করুক, নিচুতলার পুলিশ প্রশাসনরা কিন্তু এখন আর ইনঅ্যাক্টিভ আস্তে আস্তে হওয়া শুরু হয়ে গেছে। তাই জওহর সরকারকে রিকোয়েস্ট করে কোনো লাভ হয়নি। তিনি মুখ্যমন্ত্রীর মুখের উপরে বলেছেন যে আমি 11 তারিখে ধনখড় সাহেব, যেহেতু রাজ্যসভার, সেহেতু তাকে ধনখড় উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হবে এবং 12 তারিখে তিনি পদত্যাগ করবেন। তিনি যদি পদত্যাগ করতেন 2018 সালে ভোট পরবর্তী হিংসায়, যদি তিনি পদত্যাগ করতেন 2021 সালে ভোট পরবর্তী হিংসায়, যদি তিনি পদত্যাগ করতেন 2024 সালে ভোট পরবর্তী হিংসায়, তাহলে বুঝতাম যে তিনি সত্যিই মানব দরদি একজন নেতা। কিন্তু তিনি তা করেননি। তিনি এখন ওই যে বললাম ধান্দাবাজ, দেখেছেন পাল্টি কী করে খেতে হয়। এতদিন মোদির বিরোধিতা করে এসছেন, এখনও তো মোদিরই পদলেহন করবেন। যাই হোক, এই সব লোকের কোনো ভিত্তি নেই। সাধারণ লোক এদেরকে আর যেসব লোক, যে সমাজের যে ধরনের যে বর্গের লোকরা আজকে টপ লেভেল অফ দ্য পুলিশ কমিশনার যে আছেন, তাকে যদি বলতে পারেন যে মমতা ব্যানার্জির পা চাটা কুত্তা, তাহলে এরা কে চেনে জওহর সরকারকে? আজকে সংবাদ মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে, তারপরে জানতে পারছে ও এই নামে একটা এমপি ছিল। আমি তো এর আগেও একটা এপিসোড করেছি, একটা মন্ত্রীর নাম কেউ বলতে পারবে না পশ্চিমবঙ্গ সরকারের, কেউ বলতে পারবে না। এই কারা মন্ত্রী,
কালকে একটা উৎপটাং মন্তব্য দিয়ে ছেড়ে দিলেন। আসলে এরা এখন এতটাই ভীত সন্ত্রস্ত যে সাধারণ মানুষ যদি খেপে যায় তাহলে এদের জামা প্যান্ট তো যাবেই, যা আছে আছে, আরও অনেক কিছুর ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এরা আনাপ সানাপ বকা শুরু করে দিয়েছে, ভয় পাওয়ানো শুরু করে দিয়েছে, কিন্তু মানুষ আর ভয় পাচ্ছে না, ভয় পাবে না। এটা গেল একটা পার্ট। বিবেচনা করবেন আমার কথাগুলি সঠিক না বেঠিক জহর সরকার সম্বন্ধে। এবার আসছি আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার, সিবিআই যেটাকে নোটিশ করেছে এবং তদন্তে লেগে পড়েছে। আমার কাছে যতটুকু খবর আছে আজকে সন্ধ্যাবেলায় সিবিআই সেই তদন্তে লেগে পড়েছে এবং এই তদন্তের সোর্সটা কিন্তু TV9। আমি যেটা পেয়েছি সেটা TV9। তো ঘটনাটা হচ্ছে যে মেয়েটি, ডক্টর মেয়েটি, আমাদের দিদি, মেয়ে বা বোন সম, সেই মেয়েটিকে অ্যাকচুয়ালি 8 তলার স্পেশাল ওটি রুমে, অপারেশন থিয়েটারে, 8 তলার আরজি করের 8 তলার স্পেশাল অপারেশন থিয়েটারে এই কাণ্ডটি ওকে মেরেছে, মানে ওই মেয়েটিকে মারা হয়েছে। ও আমারও মেয়ের সম। দুঃখ, তার বাবা মা আজকে রাজপথে হাউ হাউ করে কাঁদছে। কিসের জন্য? প্রকৃত অপরাধী যারা বিচার পায়। আমরা কি চাই বলুন তো? আমরা চাই সরকারের কাছে, সরকারের পতন তো আমরা প্রথমে চাইনি যে সরকার তুমি কিন্তু সরকার যদি সামান্য এইটুকু আমাদেরকে দিতে না পারে, 1 মাস হয়ে গেল সরকার প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল, প্রমাণ লোপাট করেছে। সিবিআইকে যখন হাইকোর্ট চার্জটা দিল তখন অলরেডি 4টা দিন পার হয়ে গেছে। আজকে সব কিছু আইওয়াশ। ওই যে ঘরটি ভেঙেছে ওটা আইওয়াশ, ঘটনাটা ওইখানে ঘটেনি। কারণ সমস্ত নজর ওইখানে কেন্দ্রীভূত করার জন্য ওই ঘরটাকে ভেঙে দেওয়া হলো, সেমিনার রুমে ডেড বডিটা এনে ওখানে ওইভাবে ফেলে রাখা হলো। মৃতার বাবা মা বলছে আমরা যখন প্রথম দেখি তখন পা দুটো জোড়া করা ছিল, তারপরে পা দুটো ছড়িয়ে দেওয়া হলো। এটা মৃতার বাবা মা বলছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে দেখতে পাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে কি বলবো, এই যে মানে কাণ্ড কারখানাগুলি করলো, তখন কলকাতা পুলিশ কোথায় ছিল? বডিটাকে ওইভাবে নাড়াচাড়া করা যায়? তো কেউ সন্দেহের আওতার বাইরে নয়। আমার তো সন্দেহ অন্য জায়গায়, আমি নাম প্রকাশ করব না। আমার মনে হয় এটা মমতা ব্যানার্জি যখন জানতে পেরে গেছেন বা বিনোদ গোয়েল যখন বলে দিয়েছেন মমতা ব্যানার্জিকে যে কাণ্ডটা করিয়েছেন অমুক ব্যক্তি, কি করা যায় এখন, তাকে সেফগার্ড করতে গিয়ে মমতা ব্যানার্জি ফেঁসে গেছেন। কারণ এখন যে তথ্যগুলি সামনে আসছে সেটা কিন্তু মমতা ব্যানার্জির প্রমাণ লোপাটের এটাই আসছেন, কিন্তু মমতা ব্যানার্জি এর মধ্যে ওইভাবে জড়িত ছিল না যেটা প্রমাণ লোপাটে যতখানি তিনি জড়িত আছেন বলে শোনা যাচ্ছে। তা জানি না, গণমাধ্যমের খবর থেকে বিশ্লেষণ করে আপনাদের সামনে আনি, চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরা সত্য কাহিনী, যতটা সম্ভব সত্য হয় এবং সোর্সটা যেন ঠিক থাকে। লিফট, আরজি করের লিফট একটা বড় ফ্যাক্টর। বিকেল 5টার সময় বন্ধ হয়ে গেছিলো, সিবিআই জানতে পেরেছে এবং তার তদন্ত শুরু করেছে যে লিফটটা আবার কিন্তু মধ্যরাতের পরে চালু হয়েছিল। কেন চালু হয়েছিল? কার কথাতে চালু হয়েছিল? কার কথাতেই বা বন্ধ হয়েছিল? স্পেশাল ওটি রুমটা বিকেল 5টার সময় বন্ধ করে দেওয়া হয়েছিল, কার কথাতে হয়েছিল? কে বন্ধ করতে বলেছিল? কোনো লিখিত ডাইরেকশন আছে কি না, কোনো অর্ডার আছে কি না? স্পেশাল ওটি রুম কেন বন্ধ থাকবে? ওটি তো সবসময়তেই বিজি থাকে। সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার মতো একটা জায়গা, সেইখানে কোনো দিন এটা বন্ধ হয় না। তাহলে সেই দিনটা 5টার সময় বন্ধ হয়ে গেল কেন? কার অর্ডারে? সিবিআই তদন্ত করছে। প্রথমে জানা গেছিল যে সেই রুমের চাবি আটকানো ছিল, তালা আটকানো ছিল এবং সিবিআই তালার খোঁজ করছিল, চাবির খোঁজ করছিল। পরবর্তীকালে TV9 সূত্রেই জানতে পারলাম যে
তদন্ত শুরু হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওইখানে পৌঁছে গেছে আর কি সিবিআই টিম। এখন জানা যাবে আগামীতে, হয়তো আরও 2-4 দিন সময় লাগবে এর সত্য উদ্ঘাটিত হতে। কিন্তু রাজনীতিটা অন্য জায়গায়। গতকাল শ্রীরামপুরের একটি ছেলে, তার ধমনীতে আঘাত ছিল, সেই অবস্থায় সে হাসপাতালে যায়, কোনো দুর্ঘটনাতেই হয়তো আঘাত পেয়েছে, আপনারা হয়তো সংবাদ মাধ্যমে দেখেও থাকবেন। সেই ছেলেটি ওখানে যাওয়ার পরে সেখান থেকে তাকে রেফার করা হয় কলকাতা মেডিকেল কলেজে। আজকে সেইখানকার সুপার বলছে, আমি আগে ঘটনাটা বলি, তারপরে দুটো সুপারের কথা শোনাবো এবং আদার্স যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের নামটাও আপনাদেরকে আমি বলবো। বলছে যে তাকে কলকাতায় রেফার করা হয়, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে তাকে কলকাতা মেডিকেল কলেজে না নিয়ে গিয়ে, কারণ ওই শ্রীরামপুর হসপিটালের রেফার করার একমাত্র জায়গা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, অন্য কোনো জায়গাতে করতে পারবে না। এটা সরকারি নির্দেশিকায় আছে যে ওই হসপিটালটা যে রুগীরা রেফার হবে তারা কিন্তু শুধুমাত্র কলকাতা মেডিকেল কলেজে যাবে, অন্য কোনো জায়গায় যাবে না। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত সেই হসপিটালের অ্যাম্বুলেন্স ইউজ করা হয়নি, শ্রীরামপুর পৌরসভারও অ্যাম্বুলেন্স ইউজ করা হয়নি। কোন্নগর থেকে কোনো এক অজ্ঞাত কারণে, যেখানে টিএমসির পৌরসভা, সেইখান থেকে সেই পৌরসভার অ্যাম্বুলেন্সে করে পেশেন্টটাকে নিয়ে গিয়ে কোথায় ঢোকানো হলো? আরজি করে ঢোকানো হলো। কেন আরজি করে ঢোকানো হলো? লেখা তো আছে কলকাতা মেডিকেল কলেজ। এবং তারপরে তাকে দাঁড় করিয়ে রাখা হলো, ডিটেন করা হলো 3 ঘন্টা সময় ধরে। তার দেহের কোনো ট্রিটমেন্ট হলো না, এটা প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছিলাম। তারপরে ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পরেই দুটো টুইট হয়। একজন করেন তিনি টিএমসি সর্বভারতীয় সম্পাদক মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একটা টুইট করেন শ্রীরামপুরের সাংসদ, সেই মাতালটা, আমি নাম নেব না, এই মাতালটা টুইট করে। এবং সেই টুইটে পরবর্তীকালে দুটো হসপিটালের সুপার কিন্তু ময়দানে নামে, তারাও ভয় পাচ্ছে না। তাদের বক্তব্য শুনে যেটা মনে হলো, তারাও ভয় পাচ্ছে না। টুইটে ছিল বিনা চিকিৎসায় মারা গেছে, ডাক্তারদের গাফিলতি, আর জোর করে ডাক্তারদের ঘাড়ে চাপ। ভালো করে বুঝবেন আমার বিশ্লেষণটা, কোথা থেকে কোথায় যাচ্ছে। লাশের রাজনীতি। আমি এর আগে একদিন বলেছিলাম যে এই সরকারটা এসছে কিন্তু লাশের উপরে ভর করে। এই 21 তারিখ যে শহীদ দিবস পালনো হয়, মনীষ গুপ্ত কি লিখে গেছিল হলফনামায়? এই লাশের উপরে ভর করে কিন্তু এই সরকারটা এসছে। আবার লাশের রাজনীতি না শুরু হয়ে যায়, আমি বলেছিলাম। এবং তার কিন্তু একটা সিন কালকে কলকাতাবাসী দেখেছে, ডাক্তাররা দেখেছে, জুনিয়র ডাক্তার আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা দেখেছে, এবং আরও অনেকেই সাধারণ নাগরিকরা এখন আস্তে আস্তে জেনে যাচ্ছে। এখন আর কিছু লুকাতে পারছে না, কারণ এখন আর ভয় পাচ্ছে না লোকে। আগে ডাক্তাররা ভয় পেত, আজকে সুপার বলছে যে আমাদেরকে বলা নিষেধ, আমরা বলতে পারবো না। কিন্তু TV9কে ধন্যবাদ যে তারা স্টিং অপারেশনটা করেছে, আর অপারেশনটা করেছে বলেই আজকে সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে যে এই নোংরার মধ্যে কারা কারা জড়িত। দেখুন কি বলছে শ্রীরামপুর হাসপাতালের সুপার, বলছে কোনো মতেই আরজি করে নিয়ে যাওয়া সম্ভব না, আমাদের রেফার করা আছে মেডিকেল কলেজে। কেন তাকে আরজি করে নিয়ে যাওয়া হলো, কে নিয়ে গেল, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমরা কখনোই এটা লিখিনি যে রেফার টু আরজিকর মেডিকেল কলেজ, আমরা লিখেছি কলকাতা মেডিকেল কলেজ। উনি ক্লিয়ার যে উনি আরজিকর লেখেননি। তারপরে উনি বলছেন যে আমাদের হসপিটালের অ্যাম্বুলেন্সে উনি যাননি, উনি কোন্নগর পৌরসভার হসপিটালে করে গেছেন। তারপরের ঘটনা আমি বলতে পারবো না, কিন্তু শুনলাম পরবর্তীকালে মারা গেছে এবং আরজিকর কলেজে সেটা ঘটনা ঘটেছে। টুইটে লেখা আছে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি। কিন্তু
আরজি কর কলেজের সুপার বলছে যে না, ট্রিটমেন্ট তার হয়েছে, কিন্তু অতি দেরি করে এসেছিল বলে ট্রিটমেন্টটা সময় মতো করাতে পারিনি আমরা। তাহলে ডাক্তারদের ফল্ট নেই? ডাক্তারদের ফল্ট নেই? দুটো সুপার একই কথা বললো যে আমার এখান থেকে আমি মেডিকেল কলেজে রেফার করেছি, তাহলে ওনার কোনো ফল্ট নেই। এই আরজি করের সুপার বলছে যে আমার ট্রিটমেন্ট হয়নি, এটা অন্য কথা। আমি আমার এখানে যখন এসছে তখন ট্রিটমেন্ট হয়েছে। এবার এই যে সিনটা মাঝখানে 3 ঘন্টা পরে, 3 ঘন্টাটা কোথায় ছিল বডি ছেলেটার? তার মা বলছে আমার ছেলেটাকে মেরে ফেলে দেওয়া হলো। সত্যিই তো। আর এদিকে টুইট হচ্ছে যে ডক্টরদের গাফিলতির জন্য একটা তাজা প্রাণ চলে গেল। তাহলে এটা কি দাঁড়ালো? হয় যারা টুইট করেছেন তারা ভুল, আর নাহলে ডাক্তাররা ভুল। আমি তো বলবো সিবিআইকে, বা ঠিক আছে সিবিআই বাদ দিন, নিদেন পক্ষে কলকাতা পুলিশকে বলবো যে তদন্ত হোক এই টুইট এবং তার পরবর্তী দুটো সুপারের বক্তব্য, এবং ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তার করা হোক, এবং তাকে গ্রেপ্তার করে কে তাকে আরজি করে নিয়ে যেতে বলেছে, কোথা থেকে, কার দ্বারা, কার মাধ্যমে হয়েছে সমস্ত কিছু ঘটনা, কেন ডিলে করা হলো, কেন এই ছেলেটা যদি প্রপার টাইমে পৌঁছাতো তাহলে মারা যেত না। আজকে তার মা প্রশ্ন করা হয়েছে আমার ছেলেকে মেরে ফেলে হলো, একদম সত্যি কথা বলেছে, সত্যি কথা বলেছে। তাহলে সাধারণ মানুষ ভাবুন এর পরেও কি সংগ্রাম থেকে সরে আসা যায় না। আমরা জাস্টিস চাচ্ছি, আমরা সরকার ফেলতে চাইছি না, কিন্তু এটা করতে গিয়ে যদি সরকার পড়ে যায় সরকারের নিজস্ব দোষে, তার জন্য তো সাধারণ পাবলিক দায়ী হবে না। আমরা জাস্টিস চাচ্ছি। কি যাচ্ছি? ওই 8তলার রুমে ঘটনাটা ঘটেছে, না লিফটে ঘটনাটা ঘটেছে, না সেমিনার হলে ঘটনা ঘটেছে, নাকি এমডিআর রুমে ঘটনাটা ঘটেছে? আমি বলে দিই আপনাদেরকে। 8তলায় আছে স্পেশাল ওটি রুম, তার পাশেই আছে লিফট, তার পাশেই আছে লিফট করে এমডিআরে আসা যায়, আর এমডিআর থেকে সেমিনার রুমে আসা যায়। আর এই যদি চক্রটা হয়ে থাকে যে আমি ওই ঘরটা তখন সেদিন থেকেই বন্ধ, কেউ 8তলার কথা চিন্তাই করেনি এখনো পর্যন্ত, তাহলে কোনো সোর্স থেকে তো সিবিআই পেয়েছে খবরটা। এবার যারা ধরা পড়েছে তাদের মধ্যে থেকেও কেউ লিক করতে পারে। 40-50 জনের উপরে তো চলছে, কালকেও 2-3 জনকে গ্রেপ্তার করেছে। কেউ না কেউ তো বলেছে, সত্যি ঘটনা তো কেউ না কেউ তো বলবেই, এবং সেই বলার জন্যই কিন্তু আজকে কিন্তু এইটা হয়েছে। এবং এইটা হওয়াটা সরকারের পক্ষে কিন্তু মারাত্মক একটা জায়গায় চলে যাচ্ছে। এইটা যদি এবার যদি ক্রাইম সিন যদি ওই 8তলা স্পেশাল ওটি রুম হয়ে থাকে, আর ওটা যদি এখন সিবিআই যদি তদন্ত করে সেটাকে যদি বার করতে পারে, তাহলে কিন্তু অনেকেরই রাতের ঘুম, এই যে আজকে যেমন রাত জাগো, এরকম রাত জাগো ভোর পর্যন্ত করবে। কালকে যেহেতু ভোরবেলায় কালকে 1 মাস পূর্ণ হবে তিলোত্তমার বা অভয়ার, যে নামেই ডাকি না কেন, দিদি, মেয়ে বা আমার বোনটিকে। তো এ ঘুম কালকে একদিনের সবার হলেও বাকিদের কিন্তু ঘুমটা কিন্তু ছুটে গেছে আজকে সিবিআইয়ের এই 8তলার গল্পটা শুনে। আমার তো তাই মনে হচ্ছে। জানি না 8তলায় সিবিআই কিছু পাবে কি পাবে না। আমার তো মনে হয় যে 8তলাতে ঘটনাটায় যেটা সিবিআই এখন তদন্ত শুরু করেছে, আসল তথ্যগুলি মনে হয় এখান থেকেই পাওয়া যাবে। বাকিগুলি ছিল আই ওয়াশ। যেমন বডিটাকে সেমিনার রুমে ফেলে রাখা হয়েছিল, তেমনি করেই দেওয়াল ভেঙে দেওয়া হলো কনসেন্ট্রেশনটা ওই দিকে যাওয়ার জন্য, যে সবাই বলবে আচ্ছা এই তাহলে এইখানে হয়েছে, প্রমাণ লোপ অমুক তমুক। এসব সব ওই সন্দীপ ঘোষ বলুন, বিনীত গোয়েল বলুন, আর
স্বাস্থ্যমন্ত্রী বলুন, স্বাস্থ্য উপদেষ্টা বলুন, স্বাস্থ্য সচিব বলুন, কে যে জড়িত, কার নির্দেশে হচ্ছে, সেটা তো একমাত্র তদন্ত শেষেই জানা যাবে। আশা করি আমার এই এপিসোডটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আজকে কিন্তু রাত জাগা, সবাই আসবেন তো, যে যার জায়গায় আজকের দিনটা পালন করুন। আর সাবধান, একদম শান্তিপূর্ণ, কোনো প্ল্যাকার্ড বলতে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস এগুলি থাকতে পারে, কিন্তু পার্টির কোনো কিছু নিয়ে যাবেন না, কোনো দলেরই না। সবাই আসুন সবাই মিলে রাত জাগি। আপনার ঘরেরও মেয়ে, আমার ঘরের মেয়ে, বোন, দিদি, আপনাদেরও তাই। আজকে যারা বিরোধিতা করছে, একদিন তাদেরও এরকম অবস্থা আসতে পারে। তারা সেটা আজকে বুঝছে না। আমরা এরকম দেখেছিলাম বামফ্রন্টের আমলেও, কিন্তু বামফ্রন্টের আমলে যারা আজকে আছে না, যারা আজকে করে বেড়াচ্ছে, তারা তখন অত্যাচারিত হচ্ছিল। আজকে কিন্তু তারা ওই শিক্ষাটাতেই শিক্ষিত। আমরা ভেবেছিলাম যে না, এটা পরিবর্তন হবে, ওই যে বদলা নাই বদল চাই, মানুষ ভেবেছিল। একটা স্লোগান কি, আমার একটা আছে এপিসোড আছে, দেখবেন, একটা স্লোগান কি একটা সরকারকে ফেলে দিতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। আর এই যে স্লোগান উঠেছে, এই স্লোগানে আমার তো মনে হয় এই সাম্রাজ্যের পতন হবে। মানুষ সুবিচার না পেলে এই সাম্রাজ্যকে ছুঁড়ে ফেলতে 5 মিনিটও লাগবে না। মানুষ ধৈর্য ধরছে, আমিও ধৈর্য ধরছি, আমিও সবাইকে বলছি ধৈর্য ধরুন, সময় আসবে, বদলে দিতে পারবেন। আপনারাই পারবেন, সাধারণ মানুষই পারবে, আমরাই পারবো, আমরাই এনেছি, আমরাই পারবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।